আজকে আমরা বীজগাণিতিক প্রক্রিয়া সপ্তম শ্রেণীর চ্যাপ্টার 6 অঙ্কগুলো করব। ঠিক আছে, তোমাদের ভালো করে বলি যে এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা বুঝবে, কারণ হচ্ছে বীজগণিতের এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা তোমাদের ভালো করে যদি না শেখো তাহলে এর উপর বেস করে আমরা যে অঙ্ক পরবর্তীকালে করব সে অঙ্ক কিন্তু আমরা এগোতে পারবো না। ওই জন্যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, খুব ভালো করে না বুঝলে একদম ধরে 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 স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। এবং যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। হ্যাঁ, এই যে চ্যাপ্টার ক্লাস 7-এর এইটাই তোমাদের কিন্তু খুব টার্নিং চ্যাপ্টার। এই চ্যাপ্টার যদি খুব ভালো করে তোমরা রপ্ত করতে পারো, আগামী দিনে বীজগাণিতিকের উপরে যত চ্যাপ্টার রয়েছে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। সেই ক্লাস 7-এ বলো, ক্লাস 8-এ বলো, ক্লাস 9-এ বলো, ক্লাস 10-এ বলো, যে কোনো ক্লাসে বীজগাণিতিকের কোনো চ্যাপ্টারের উপরে তোমাদের কোনো অসুবিধা হবে না। সেহেতু আমাদের এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে আমাদের শিখতে হবে। যেভাবে বোঝাবো খুব ভালোভাবে বুঝবে। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করব, কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই জায়গাগুলো আরও ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, তা আমরা এতদিন যে অঙ্ক করেছি, এতদিন অঙ্কগুলোর মধ্যে তোমার অ্যালফাবেট সংখ্যা মিশিয়ে থাকতো, আমরা অঙ্কগুলো করেছি। ঠিক আছে, তা সেই অঙ্কগুলোর মধ্যে আমরা কখনো চিন্তা করিনি যে একটা রাশি রয়েছে, একটা রাশি তৈরি হয় কি কি দিয়ে। ঠিক আছে, ধরো যে 3x, এটা একটা পদ, এটাকে আমরা নাম দিই কি, একটা পদ। ঠিক আছে, এই পদের দুটো জিনিস আছে, পদটার মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি পার্ট, একটা হচ্ছে নিউমেরিক্যালি পার্ট। ঠিক আছে, এই অ্যালফাবেটিক্যালি পার্ট যেটাকে আমরা বলি চলরাশি, কি বলি, চলরাশি। আর এই যে নিউমেরিক্যাল পার্ট এটাকে আমরা বলি কি, সহগ, বা অনেক সময় আমরা এটাকে বলি ধ্রুবক। কি বলি, ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক বলি। ঠিক আছে, তা এই টোটাল দুটো জিনিস নিয়ে আমার এখানে তৈরি হয়েছে একটা পদ, যে পদটা ইনটু আকারে, দুটো পদ ইনটু আকারে রয়েছে। কি আকারে রয়েছে, ইনটু আকারে। ঠিক আছে, তো এইরকম কতগুলো পদ নিয়ে একটা রাশি তৈরি হয়। মনে থাকবে কতগুলো পদ নিয়ে কি তৈরি হয়, একটা রাশি। এই যে 3x হচ্ছে আমার, এটাকে বলা হচ্ছে একপদী। যখন 3x প্লাস ওয়াই ধরো থাকে, দুটো পদ, এই একটা পদ, এই একটা পদ, এটাকে বলি আমরা দ্বিপদী। ঠিক আছে, ধরো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এই একটা পদ, প্লাস দিয়ে এই একটা পদ, প্লাস দিয়ে এই একটা পদ, এটাকে বলি আমরা ত্রিপদী। ঠিক আছে, এবার এই তিনটে পদের ওপরে যদি আরো বেশি কোনো পদ থাকে, যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাকে বলি আমরা তখন বহুপদী। কি বলি, বহুপদী। ঠিক আছে, তাহলে আমাদের পদ, তাহলে এখানে আমাদের ফার্স্ট জানতে কি হচ্ছে, পদ। পদ তৈরি হচ্ছে কি দিয়ে, চলরাশি আর একটা সংখ্যা নিউমেরিক দিয়ে, যেটাকে আমরা সহগ বলি বা ধ্রুবক পদ বলি। তো এইরকম যে পদটা, পদটা কি আকারে আছে, ইনটু আকারে আছে। দেখো এখানে যে দুটো পদ তৈরি হয়েছে, দুটো পদের মধ্যে একটা সাইন রয়েছে, ওই জন্য এটা আমরা দুটো ভাগ আছে, এই একটা পদ, এই একটা পদ, ওই জন্য এটাকে বলছি আমরা দ্বিপদী। তিনটে যখন পদ আসছে, দেখো এই একটা পদ প্লাস দিয়ে এই একটা পদ প্লাস দিয়ে এই একটা পদ, সেখানে প্লাসের জায়গায় আমরা মাইনাস থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ধরো এরকম থাকতে পারে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার ত্রিপদী। তিনটে পদ আছে, একটা পদ মাইনাস দুটো পদ প্লাস তিনটে পদ। ঠিক আছে, তার মানে পদ যে ভাগ হচ্ছে, তার মানে ভাগ হচ্ছে মানে আমার সেখানে সাইন, সাইন দিয়ে আমার পদ কি হচ্ছে, ভাগ হচ্ছে। ঠিক আছে, তিনের অধিক পদ থাকলে আমরা সেটাকে বলা হচ্ছে কি, বহুপদী। তো এইভাবে পদ তৈরি হচ্ছে, এবং খুব ভালোভাবে লক্ষ্য করো যে পদগুলোর মধ্যে
মিক্সড আপ আছে। কি মিক্সড আপ? চলরাশি এবং নিউমেরিক দুটো মিশিয়ে রয়েছে। যখন চলরাশি এবং নিউমেরিক মিশিয়ে থাকবে এবং চলরাশি কি অ্যালফাবেটিক্যালি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার সব চলরাশি হবে। মনে থাকবে, যেগুলো আমার অ্যালফাবেটিক্যালি পার্ট থাকবে সেগুলো হচ্ছে আমার চলরাশি পার্ট। যেগুলো নিউমেরিক পার্ট থাকবে সেই চলরাশির সঙ্গে সেগুলোকে আমরা সহগ হিসেবে ট্রিট করব। কি হিসেবে ট্রিট করব? সহগ হিসেবে, বা অনেক সময় ধ্রুবক পদ হিসেবে। যেমন ধরো আমার এখানে আমি যদি বলি 3x প্লাস 1, এই 3x প্লাস 1 এখানে যদি বলি আমার চলরাশি কি আছে, যদি আমি বলি চলরাশি কি আছে, চলরাশি হচ্ছে আমার এখানে x, অ্যালফাবেট x। আমি যদি বলি আমার এখানে ধ্রুবক পদ কি আছে, ধ্রুবক পদ, ধ্রুবক পদ যদি আমরা বলি 3 আর 1, 3 আর 1, এটা হচ্ছে আমার ধ্রুবক পদ। মনে থাকবে যে নিউমেরিক গুলো হচ্ছে আমার ধ্রুবক পদ। আবার যদি আমি বলি যে সহগ, সহগ জিনিসটা কি? যে x এর সহগ। আমি যদি এই রাশিটার ক্ষেত্রে 3x এর ক্ষেত্রে 3x এর ক্ষেত্রে 3x এর ক্ষেত্রে আমার x এর সহগ, x এর সহগ কি? 3 এর সঙ্গে যে নিউমেরিকটা থাকে সেটাকে বলা হচ্ছে কি? x এর সহগ। সেটাকে কি বলবো আমরা? x এর সহগ। কত? 3। আমি যদি বলি ধরো 2ab, এই যে পার্টটা 2ab, আমি যদি বলি এখানে a এর সহগ, এর সহগটা কি? এর সহগ মানে এ বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এর সহগ। তার মানে 2bটা হচ্ছে এর সহগ। ঠিক আছে। যদি আমার কোনো সংখ্যা এরকম থাকে 3ab, তার আগে মাইনাস আছে, আমাকে বললো যে b এর সহগ, b এর সহগ কি? তাহলে সহগ মানে যেটা বলবে সেটা বাদ দিয়ে বাদ বাকি যেটা পড়ে থাকবে, অর্থাৎ -3a, এটা হচ্ছে b এর সহগ। মনে থাকবে? তাহলে আমরা কি কি পড়লাম? আমরা আজকে যেটুকুনি বললাম সেটুকুনির মধ্যে প্রথমে একটা পদ, পদ কি কি নিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা চলরাশি থাকবে, একটা তার সঙ্গে সহগ বা ধ্রুবক পদ থাকবে, একটা অংশ, এই অংশটাকে যখন বলছি তখন এটা একটা মাত্র পদ। এবার তার সঙ্গে যদি প্লাস বা মাইনাস দিয়ে আরেকটা পদ থাকে তখন সেটা বলছি দ্বিপদ বা দ্বিপদী। আমরা তার সঙ্গে যদি আরো একটা পদ, দুটো পদের সঙ্গে আরো একটা পদ ইনক্লুড হয় সেটা প্লাস বা মাইনাস দিয়ে তখন সেটা বলছি ত্রিপদী। এবার তিনের অধিক যখন অনেকগুলো পদ পরপর প্লাস বা সাইন মাইনাস বা প্লাস দিয়ে যখন অ্যাডিশন বা সাবট্রাকশন আকারে যখন লেখা হবে, এই যে রাশিটা, এই রাশিটা এটাকে বলা হচ্ছে তখন বহুপদী। অর্থাৎ অনেকগুলো পদ যখন একসঙ্গে মিশছে তখন এই রাশিটাকে আমরা একসাথে বলি তখন কি? বহুপদী। কি বলা হয়? বহুপদী। আচ্ছা, আর কি? আর শিখলাম যে এই যে 3x প্লাস 1 এইটার মধ্যে, এটার মধ্যে কি অ্যালফাবেট যেগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো? চলরাশি বলবো। কি বলবো? চলরাশি। যেমন এখানে 3x প্লাস 1 এ এক্সটা হচ্ছে আমার চলরাশি, আর এক্সটা বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো ধ্রুবক পদ। সেগুলোকে আমরা কি বলবো? ধ্রুবক পদ। আবার অনেক সময় জানতে চায় যে 3x এর ক্ষেত্রে x এর সহগ কি? x এর সহগ মানে x এর সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে তার সহগ, যেমন 3। আবার কি রকম দেবে যে 2ab তে b বা a, যদি বলি a এর সহগ কি? a এর সহগ মানে এটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে a এর সহগ, যেমন -3ab, এখানে b এর সহগ চেয়েছে, তার মানে b টা বাদ দিলে যেটা পড়ে থাকবে -3a, এটা হচ্ছে b এর সহগ। তাহলে এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে যে সহগ কি, চলরাশি কি, ধ্রুবক পদ কি, এবং একপদী কোণগুলো, দ্বিপদী কোণগুলো, বহুপদী কোণগুলো। ওকে, বোঝা গেল? ঠিক আছে, এইটুকুনি তোমরা একটু তুলে নাও, একটা জাস্ট ধারণা দিলাম তোমাদের। কারণ এই বীজগাণিতিক প্রক্রিয়ার অঙ্ক আমাদের করতে গেলে, আমি আবারও বলেছি ক্লাস শুরুর সময়, যে খুব ভালো করে বুঝতে হবে, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। আমাদের যদি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়, পুরো পুরো ক্লিয়ার থাকে, তাহলে আমরা যে কোনো অঙ্ক পারবো, যে কোনো কিছু পারবো। কারণ এই 7-এর এই অঙ্কের উপর বেস করে আমার আগামী দিনে বীজগাণিতিক বড় বড় অনেক জিনিস বা অনেক জিনিস আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। ওই জন্য এই ক্লাসটা, অর্থাৎ এই চ্যাপ্টারে যে ক্লাসটা আমি করাবো, খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটাকে দেখবে বা অঙ্কগুলো দেখবে, তাহলেই তোমরা ব্যাপারগুলো
অবগত হবে, খুব ভালোভাবে বুঝতে পারবে এবং ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে তোমাদের ভালোভাবে করে দেওয়া। ওকে, আচ্ছা দেখা যাক, আমি কিছু অঙ্ক শুরু করব। তার আগে একটু বলি, এই পদের মধ্যে আমাদের কিছু শিখতে হবে যে সদৃশ্য পদ আর অসদৃশ্য পদ ব্যাপারটা কি, ঠিক আছে? সদৃশ্য পদ আর অসদৃশ্য পদ এইটা সম্বন্ধে আমাদের একটু ধারণা তৈরি করতে হবে, যে সদৃশ্য পদ কি, অসদৃশ্য পদ কি। আসো দেখা যাক সদৃশ্য পদ কি আর অসদৃশ্য পদ কি। ধরো তোমাদের সদৃশ্য পদ, ধরো 2x একটা টার্ম আছে, 3x একটা টার্ম আছে, -5x একটা টার্ম আছে, 10x একটা টার্ম আছে, 1/2 একটা টার্ম আছে। এই যে টার্মগুলো, একটা পদ, এই একটা পদ, এই কমা কমা দিয়ে আছে, এই পদগুলো কি সদৃশ্য পদ? এই পদগুলো কি সদৃশ্য পদ? হ্যাঁ স্যার, এই পদগুলো সদৃশ্য পদ। কেন? কারণ প্রত্যেকটা চলরাশি যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা চলরাশি দেখো আমার সেম এক্স আছে, প্রত্যেকটা চলরাশি আমার সেম। আমার তার আগে সহগ হিসেবে যাই থাকুক, যে কোনো নিউমেরিক থাকুক, যে কোনো সংখ্যা থাকুক, সেটা নিয়ে আমার ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে আমার চলরাশিগুলো যদি সেম থাকে তাহলে আমরা বলতে পারি এই পদগুলো সব হচ্ছে কি সদৃশ্য পদ। এই পদগুলো সব সদৃশ্য পদ। ওকে, আবার ধরো এটা 2x, এটা 3y, এটা -5x স্কয়ার -2y স্কয়ার, 3xy ½ of xy স্কয়ার, ঠিক আছে? এই যে পদগুলো আছে, এখানে একটা পদ, একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, তাহলে এই পদগুলো কি স্যার সদৃশ্য পদ? কেন সদৃশ্য পদ? যদি বলি এখানেও তো এক্স আছে স্যার, এখানেও তো এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে তো সদৃশ্য পদ হওয়া উচিত। এখানে ওয়াই আছে, এটা ওয়াই স্কোয়ার আছে, এটা ওয়াই আছে, না, এগুলো সদৃশ্য পদ নয়। কেন সদৃশ্য পদ নয়? তার কারণ হচ্ছে যেখানে এক্স আর এখানে এক্স স্কোয়ার, চলরাশি সেম হলো, এদের পাওয়ার কিন্তু এক নয়, এর পাওয়ার 1, এর পাওয়ার 2। অথচ সদৃশ্য পদে দেখো শুধু চলরাশিগুলো একই অ্যালফাবেট নয়, তার সঙ্গে তার পাওয়ারগুলোও সেম। সহগ বা তার আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে ফ্যাক্টর নয়, আবারও বলছি সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে যে আমার যে চলরাশিগুলো আছে সেই চলরাশিগুলো হুবাহু এক কিনা, হুবাহু এক কিনা। এটার ক্ষেত্রে দেখো এক্স চলরাশি, এটা এক্স স্কোয়ার, আবার এখানে যে এক্স আছে তার সঙ্গে ওয়াই মিশে রয়েছে, আবার এখানে যে এক্স আছে তার সঙ্গে ওয়াই স্কোয়ার আছে, আবার যদি আমি এখানে ওয়াই দেখি, ওয়াই এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে কিন্তু তার সঙ্গে এক্স মিশে রয়েছে। অর্থাৎ এই চলরাশিগুলো হচ্ছে সব ডিফারেন্ট ডিফারেন্ট চলরাশি, ওই জন্য এগুলোকে আমরা কি বলবো? অসদৃশ্য পদ। এগুলোকে আমরা কি বলবো? অসদৃশ্য পদ। এই পদগুলো সব অসদৃশ্য। আচ্ছা আবার একটা দেখাই, ধরো 2a 3a স্কোয়ার -5a কিউব -7a টু দি পাওয়ার 4 4a টু দি পাওয়ার হাফ, তাহলে এইটা কি স্যার চলো সদৃশ্য পদ হবে? কেন স্যার? এটা তো এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, চলরাশিগুলো তো সেম, তাহলে কি এটা সদৃশ্য পদ লিখতে পারবো? না, সদৃশ্য পদ লিখতে পারবো না। কেন? কারণ এর পাওয়ার 1, এর পাওয়ার 2, এর পাওয়ার 3, এর পাওয়ার 4, আবার এর পাওয়ার হাফ। অর্থাৎ চলরাশিগুলোর পাওয়ারগুলো কিন্তু আলাদা, চলরাশি এক, পাওয়ার আলাদা। এইরকম যদি থাকে সেটাও কিন্তু সদৃশ্য পদ হবে না, অর্থাৎ এগুলোকেও আমরা বলবো অসদৃশ্য পদ। ঠিক আছে, এগুলোকেও আমরা বলবো অসদৃশ্য পদ। তাহলে এখন স্যার আপনি হঠাৎ সদৃশ্য পদ অসদৃশ্য পদ এটা কেন বলতে চাইছেন, এটা কেন বোঝাতে চাইছেন? তার কারণ হচ্ছে সদৃশ্য পদ হলে তবেই আমরা তার যোগ বা বিয়োগ করতে পারবো, অসদৃশ্য পদ হলে তার যোগ বা বিয়োগ আমরা করতে পারবো না। এটা মাথায় রাখবে যে সদৃশ্য পদ যদি হয় তবেই আমরা যোগ বা বিয়োগ করতে পারবো, কারণ আর আলটিমেট আমরা আস্তে আস্তে এটা
অ্যাডিশন সাবট্রাকশন অর্থাৎ যোগ বিয়োগের জায়গায় যাব, তারপর গুণ ভাগের জায়গায় যাব। তা সেই জিনিসগুলো তোমাদের বোঝানোর জন্যে আমি এই জিনিসটা একটু বুঝিয়ে দিলাম। খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে এই সদৃশ্য আর অসদৃশ্য ব্যাপারটা। সদৃশ্য আর অসদৃশ্য ব্যাপারটা যদি তোমরা না বোঝো, তাহলে কিন্তু আগামী দিনে তোমরা যোগ বা বিয়োগ করতে গেলে তোমাদের কিন্তু আটকাবে। ঠিক আছে, তোমরা যখনই আটকাবে তখন আর অঙ্ক এগোতে পারবে না। ঠিক গুণ ভাগও তাই হবে। অর্থাৎ আমরা যেমন সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করেছি, তেমনি এখানেও বীজগাণিতিক প্লাস সংখ্যা দুটো মিক্সড আপ করে তার যোগ বিয়োগ গুণ ভাগ আমরা শিখব। ওকে, তা এই জন্য আমি বারবার বলছি এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালো করে বুঝতে হবে। যদি খুব ভালো করে না বোঝো এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু তোমরা পারবে না, এবং এটা না পারলে আগামী দিনেও এগোতে পারবে না। তাহলে সদৃশ্য পদ সম্বন্ধে একটা ধারণা জন্মালো তোমাদের, যে কোনটা সদৃশ্য পদ কেমন হয় সদৃশ্য পদ, বা কোনটা অসদৃশ্য পদ কেমন হয় অসদৃশ্য পদ। আমি দু একটা আরও এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো 5x square y minus 3x square y 1/2x square y 7/5x square y minus 10x square y। যদি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখি পদগুলো, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু x স্কোয়ার y x স্কোয়ার y x স্কোয়ার y x স্কোয়ার y x স্কোয়ার y, এগুলোকে আমরা বলবো কি সদৃশ্য পদ। এগুলোকে আমরা কি বলবো সদৃশ্য পদ। ওকে, যেহেতু আমার প্রত্যেকটা x স্কোয়ার y x স্কোয়ার y x স্কোয়ার y x স্কোয়ার y সেম চলরাশি রয়েছে, ওই জন্য আমরা এটাকে বলবো কি সদৃশ্য পদ। মনে থাকবে? আচ্ছা, তাহলে এই হচ্ছে ধারণা সদৃশ্য পদ অসদৃশ্য পদের ধারণা। এটা খুব ভালো করে করবে, ঠিক আছে? যেখানে না বুঝতে পারবে অবশ্যই আমাকে বলবে, আমি চেষ্টা করব সেই জিনিসগুলো তোমাদের ভালো ভালো করে বুঝিয়ে দেয়া। অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তোমরা যত আমাকে কোশ্চেন করবে তত আমি তোমাদের বোঝাতে সুবিধা হবে, এবং আমিও ইন্টারেস্ট পাবো তোমাদের জিনিসগুলো সম্বন্ধে বুঝিয়ে দেওয়া বা জিনিসগুলো সম্বন্ধে তোমাদের আরও ভালোভাবে ব্যক্ত করা। যেমন ধরো 6.1 পেজ নাম্বার 78, নিজে করি 6.1-এ আমাকে বলেছে যে আমার কতগুলো বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে, যার পদগুলো খুঁজে বার করতে বলেছে। বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে, দিয়ে বলেছে তার পদগুলো খুঁজে বার করি। ঠিক আছে, তা প্রথমে বীজগাণিতিক সংখ্যামালা যেটা দিয়েছে, যেমন হচ্ছে 4x একটা পদ দিয়েছে। ওকে, তো এই 4x পদটার মধ্যে আমার পদ সংখ্যা কত? পদ সংখ্যা কোনটা? 4x। ওকে, এবার যদি বলি যে না, পদ সংখ্যা কটা? একটি, একটাই পদ, 4x একটা পদ। এবার যদি বলি যে এটা কি ধরনের পদ, কি ধরনের পদ, যদি বলি একপদী। কি ধরনের পদ? একপদী। চলরাশি, এখানে আমার চলরাশি কি আছে? চলরাশি হচ্ছে x। আমার এখানে ধ্রুবক পদ কি আছে? ধ্রুবক পদ 4, একটাই মাত্র নিউমেরিক আছে, তাহলে ধ্রুবক পদ হচ্ছে 4। ভালো কথা। ধরো আরো একটা অঙ্ক দিয়েছে 3x + 1, যদি বলে আমার এখানে পদ সংখ্যা কয়টি? পদ সংখ্যা, পদ সংখ্যা কয়টি? এই একটা পদ প্লাস এই একটা পদ, অর্থাৎ দুটি। এখানে যেমন একটি, এখানে দুটি। আচ্ছা, কি ধরনের পদ? কি ধরনের পদ? দুটো পদ আছে, তাই জন্য আমরা এটাকে বলি দ্বিপদী, মানে পদের নাম। এবার যদি বলে চলরাশি, চলরাশি কি আছে? আমার একটাই চলরাশি আছে, সেটা হচ্ছে x। ধ্রুবক পদ, ধ্রুবক পদ, ধ্রুবক পদ কি আছে? 3 আর 1, 3 আর 1, এটা হচ্ছে ধ্রুবক পদ। ধরো আরো একটা অঙ্ক দিল 2x + 1, 2x + 1 দিয়ে বলল পদ সংখ্যা কটি পদ আছে?
তাহলে এই একটা পদ, এই একটা পদ, মানে হচ্ছে দুটি। আমাকে যদি বলে কি ধরনের পদ, কি ধরনের পদ, দ্বিপদী। খুব ইজিলি আমরা বলতে পারি দুটো পদ দ্বিপদী। চলরাশি কি আছে, এক্স, একটাই অ্যালফাবেটিক্যালি আছে চলরাশি। যদি বলে হচ্ছে আমাকে ধ্রুবক পদ, ধ্রুবক পদ কি কি, 2 আর 1, 2,1, এটা হচ্ছে ধ্রুবক পদ। আবার ধরো কোনো রাশি দিল যে 3y + 6 বা 6p - 1, তাহলে সেই পদ সংখ্যা কটা, সেই একই কেস, পদ সংখ্যা একটা একটা, দুটি পদ সংখ্যা। তাহলে কি ধরনের পদ, দ্বিপদী, দ্বিপদী। ঠিক আছে, আমার এখানে চলরাশি কি আছে, অ্যালফাবেট একটাই আছে পি, তাহলে চলরাশি হচ্ছে পি। ওকে, ধ্রুবক পদ কি কি আছে, 6 আর 1, এগুলো হচ্ছে আমার ধ্রুবক পদ। তাই এই ধরনের অঙ্ক ছোট ছোট আমাকে শর্ট কোশ্চেন বা এমসিকিউতে দেবে, তা আমরা এরকম ভাবে শর্ট কোশ্চেন বা এমসিকিউতে করব। আচ্ছা, এবার ধরো আমাকে, এটা আমি বলছি, ধরো এই যে পদটা আছে, এই পদটা 4x, 4x যে পদ, 4x পদে এর x এর সহগ, x এর সহগ কি আছে স্যার, 4, অর্থাৎ x এর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে তার সহগ। 3x এর x এর সহগ কি হবে, এখানে 3 আছে, 3, এখানে 2x, এখানে x এর সহগ কি আছে, 2, 6p, এখানে p এর সহগ কি আছে, 6। ওকে, তো এরকম সহগ যদি বের করতে দেয় আমরা এগুলোকে সহগ হিসেবে লিখব। ওকে, আচ্ছা আসো আরো কিছু দেখা যাক, অঙ্ক করার মধ্যে যদি কিছু পাই। কোষে দেখি 6.1, কোষে দেখি 6.1, পেজ নাম্বার হচ্ছে আমাদের পেজ নাম্বার 84, পেজ নাম্বার 84। পেজ নাম্বার 84, কোষে দেখি 6.1, কোষে দেখি 6.1। ওকে, 1 নম্বর অঙ্কটা বলেছে, একের এ বলেছে x এর সঙ্গে y এর যোগ, x এর সঙ্গে y এর যোগ। আমরা ক্লাস 6 এ এই ধরনের অঙ্ক করেছি যে x এর সঙ্গে y এর যোগ, x এর সঙ্গে y এর যোগ মানে x আর y সমষ্টি। তাহলে এটাকে আমরা যখন ইয়েতে লিখব x + y, কথায় থেকে আমরা সংখ্যামালা তৈরি করব, তখন এটা দাঁড়াচ্ছে কি x + y। বি এর অঙ্কটা কি দিয়েছে, বি এর অঙ্কটা দিয়েছে যে z থেকে x বিয়োগ, z থেকে x বিয়োগ, কার থেকে বিয়োগ, z থেকে। তার মানে আমরা কি লিখব, z - x, z থেকে x বিয়োগ। সি, সি তে কি দিয়েছে, p এর দ্বিগুণের সঙ্গে q যোগ। তাহলে p এর দ্বিগুণ, p এর দ্বিগুণ মানে p এর সঙ্গে 2 গুণ, p এর দ্বিগুণ। তার মানে আমরা কি লিখব, p × 2, তার মানে তাই বোঝায় মোদ্দা কথা p × 2। তাহলে p × 2 না লিখে আমরা ওটাকে লিখি 2p, তার সঙ্গে কি q যোগ, p এর দ্বিগুণের সঙ্গে q যোগ। ডি, ডি কি বলেছে, x এর বর্গের সঙ্গে, x এর বর্গের সঙ্গে x গুণ।
তাহলে এক্স এর বর্গ, এক্স তার বর্গ মানে কি স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার। যদি বলতো ঘন তার মানে তার মাথায় 3 হতো কিউ। তাহলে এক্স এর বর্গ মানে কি এক্স স্কোয়ার, তার সঙ্গে এক্স গুণ ইন্টু এক্স হয়ে গেল। ইতে কি দিয়েছে বলেছে এক্স ও ওয়াই এর যোগফলে এক্স ও ওয়াই এর যোগফলে 1/4 অংশ, 1/4 অংশ। তার মানে কি লিখবো এক্স প্লাস ওয়াই এটার যোগফল এর মানে গুণ 1/4 অংশ, তার মানে ইন্টু 1/4, সেটাকে আমি আগে লিখছি 1/4 এইভাবে লিখছি। অথবা কেউ এরকম ভাবেও লিখতে পারে এক্স প্লাস 4 এক্স প্লাস ওয়াই প্লাস বাই 4 এক্স প্লাস ওয়াই বাই 4 এইভাবে কেউ লিখতে পারে, কারণ 1/4 এক্স প্লাস ওয়াই এর 1/4। আচ্ছা এফ, এফে কি বলেছে এ ও বি এর গুণফলে, এ ও বি এর গুণফলে, এ ও বি এর গুণফলে গুণফলে 4 গুণের সঙ্গে 4 গুণের সাথে 7 যোগ করলাম। তাহলে এ ও বি এর গুণফল, এ ও বি এর গুণফল মানে হচ্ছে এ বি, এ ও বি এর গুণফলের সঙ্গে গুণফলে 4 গুণের সঙ্গে, তাহলে এ ও বি এর গুণফল এর 4 গুণ, তার মানে তার সঙ্গে 4 গুণ, 4 গুণের সঙ্গে 7 এর যোগ প্লাস 7 হলো। এফ জি, জিতে কি বলেছে এক্স এর দ্বিগুণের সঙ্গে এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর অর্ধেক যোগ। তাহলে এক্স এর দ্বিগুণ, এক্স এর দ্বিগুণ মানে কি এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে 2x, তার সঙ্গে যোগ কত ওয়াই এর অর্ধেক, তার মানে কত y/2, ওয়াই এর অর্ধেক। এইচ কি বলা হয়েছে এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ, এক্স ও ওয়াই এর গুণফলের বিয়োগ এক্স ও ওয়াই এর সমষ্টি, তার মানে কত এক্স প্লাস ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণফল, এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ, তাহলে বিয়োগ এক্স ও ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই। এই হচ্ছে আমার অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা ক্লাস 6-এ করেছো, আশা করি অঙ্কগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আছে, অঙ্কগুলো তোমরা পারবে। তবু একটু তোমাদের ঝালিয়ে দেয়া, ঠিক আছে। তা আমি আজকে যেটুকুনি বোঝালাম এই জিনিসগুলো একটু বাড়িতে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, জিনিসগুলো সম্বন্ধে চিন্তা করবে, জিনিসগুলো সম্বন্ধে একটু লিখে লিখে করবে, করলে কি হবে তোমাদের জিনিসগুলো একটু আইডিয়া হবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের এর উপরে অঙ্কগুলো করাবো, ঠিক আছে। এর অঙ্কগুলো যখন করাবো তোমাদের দেখবে অঙ্কগুলো করতে সুবিধা হবে। অবশ্যই তোমরা, বারবার বলছি যে যারা আমার ভিডিওটা রেগুলার বেসিসে দেখো বা রেগুলার বেসিসে করো বা অঙ্ক করো, তা অবশ্যই আমি যে আজকে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো অবশ্যই কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর কি হবে, আমি তাহলে নেক্সট দিন যখন অঙ্কগুলো করাবো তোমাদের অঙ্কগুলো কি হবে ধরতে সুবিধা হবে। আশা করি তোমরা এটা তুলতে পেরেছো, ঠিক আছে। এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আরও বেটার ভিডিও পেতে, আরও বেশি ভিডিও পেতে অবশ্যই সেটাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।